সুপ্রিয় দর্শক, আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। গত 5ই আগস্টে সরকার পতনের পর থেকে আমরা বেশ কিছু নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি, যার মধ্যে আয়নাঘর শব্দটি অন্যতম। আমাদের দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর নিজস্ব গোপন বন্দি নির্যাতনশালা সবসময়ই ছিল, এটি নতুন কিছু নয়। প্রধান উপদেষ্টা এই সাম্প্রতিক সময়ে 3টি আয়নাঘর পরিদর্শন করেছেন, তার মধ্যে 2টি র্যাবের এবং একটি হচ্ছে ডিজিএফআই এর, অর্থাৎ সামরিক গোয়েন্দা সংস্থা আছে তাদের। 13ই আগস্ট প্রধান উপদেষ্টা আয়নাঘরে বন্দীদের মুক্তি দেবেন এবং তার সাথে জড়িতদের বিচার করবেন বলে আশ্বাস দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে তিনি এই কাজগুলো করবেন। কিন্তু তার 6 মাস পেরিয়ে গেলেও আমরা কোনো বন্দীকে মুক্ত হতে দেখিনি। 3 জন এই তথাকথিত আন্দোলনের বা কথিত আয়নাঘরে থেকে মুক্তি পেয়েছে, যাদের মধ্যে আমরা দেখেছি যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান এবং মাইকেল চাকমা। এই বন্দীদের কথা শুনে যেটা জানা যায় বা বোঝা যায়, তারা নাকি কুচকাওয়াজের আওয়াজ পেতেন, অর্থাৎ তারা ধারণা করছেন যে তারা কোনো সামরিক কোনো ঘাটির ভেতরে বা কোনো বন্দী ছিলেন। এই আয়নাঘর সেটি কি আসলে সেনা সদর দফতরে, নাকি ক্যান্টনমেন্টে, নাকি অন্য কোথাও, সেই বিষয়টিও কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টা, প্রেস উইং বা এই পরিষদ থেকে পরিষ্কার করা হয়নি। এবং এই পরিদর্শনে প্রধান উপদেষ্টা কোনো গণমাধ্যমকে সাথে নিয়ে পরিদর্শনে যাননি। তাদের সঙ্গে যে 2টা গণমাধ্যম ছিল তারা আসলে কোনো মাধ্যম বলবো না, কেননা তারা এই আয়নাঘরের পক্ষেরই 2টি শক্তি। একটি হচ্ছে তাসনিম খলিলের নেত্র নিউজ, যিনি কিনা নিজেও 2006-07 সালে 1/11 সরকারের সময় গুম হয়ে এই আয়নাঘরেই নিশ্চয়ই ছিলেন, এবং অন্যটি হচ্ছে আল জাজিরা নিউজ, যারা কিনা আয়নাঘরের পক্ষে বিভিন্ন সময় প্রতিবেদন তৈরি করেছে। নিরপেক্ষ কোনো গণমাধ্যম সেখানে ছিল না বা প্রধান উপদেষ্টা সাথে নেননি, কারণ কোনো নিরপেক্ষ মাধ্যম যদি সেখানে থাকে তবে তাদের এই যে ফারুকীর লেখা এবং প্রস্তুতকৃত যে সেটটি, এটি যে আসলেই একটি নাটক, সেটি ফাঁস হয়ে যাবে। আসুন আমরা প্রথমেই দেখি এই শক চেয়ারটি, যেটি আমাদের গণশত্রু, জনগণ যাকে ভালোবেসে গণশত্রু নামে ডাকে, পরিচিত শফিকুল আলম, তিনি তার পেজে এই ছবিটি পোস্ট করেছিলেন। এরপর বিজ্ঞান বিষয়ে ন্যূনতম যাদের জ্ঞান আছে তারা বলতে শুরু করলেন, ইলেকট্রিক চেয়ার যদি মেটালিক বা স্টেইনলেস স্টিলের হয় তবে চেয়ারটি বিদ্যুতায়িত হবে, নির্যাতিত ব্যক্তি পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার বা কয়লা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে সেইখানে ফ্লোরে দাঁড়িয়ে থাকা যেই সকল সদস্য থাকবে যারা তাকে শাস্তি দিবে, তাদের শরীরেও এবং এই ফ্লোরেও কারেন্ট প্রবাহিত হবে। এটি যদি আসলেই শক চেয়ার হয় তবে এটির সকেট বা প্লাগ পয়েন্ট এইসব কই? এই যে আন্ডার ম্যাট্রিক যে উপদেষ্টা ফারুকী, তিনি যদি এখন এসে সায়েন্স নিয়ে স্ক্রিপ্ট লিখেন, তাহলে এর থেকে বেটার আর কি বা হতে পারে? সেজন্য তারা তাদের জায়গা থেকে, শফিকুল আলম এবং তাদের পরিষদের সকলেই মনে হয় তাদের জায়গা থেকে একটু কিঞ্চিত সরে এসে এটিকে তিনি পরবর্তীতে একটু এডিট করে তার ফেসবুক পেজে তিনি দেন, স্পিনিং চেয়ারে পরিণত করেন। কিন্তু তারা আসলে এটির যে নামই দিক না কেন, দেখতে আদলে এটি একেবারে স্টিলের একটা হাই কমোডের মতো। যাই হোক, এই চেয়ারটি যখন বানানো হচ্ছিল তখন সেখানে পুলিশের উপস্থিতিতে সেটির একটি ট্রায়াল রানের ভিডিও কিন্তু আমাদের সামনে এসেছিল 9ই জানুয়ারি। আমি ভিডিওটি একটু দেখাই আপনাদের। এবার চলুন আরো কিছু ছবি আমরা দেখে নিই এই আয়নাঘরের, যেটি আমাদের সকলের মনে একটি ভয় ধরিয়ে দিয়েছিল যে সত্যি অত্যন্ত অমানবিক একটি ব্যাপার এবং এটি নিঃসন্দেহে কোনোভাবেই এটিকে সমর্থনযোগ্য নয়। তো যেই আয়নাঘর এতটা ভয়ঙ্কর অমানবিক আমরা গল্প শুনে এসেছি, চলুন আমরা তার কিছু ছবি দেখে নিই। দেখুন, এটি একটি আধুনিক সকল সুবিধা সম্বলিত একটি রুম।
এই গামছা আজমি যিনি কিনা বলেছিলেন যে বাথরুম ছিল অনেক দূরে, 41,000 বার তার হাত বেঁধে দূরে নিয়ে যেত, অথচ এ তো দেখি অ্যাটাচ হাই কমোড, একটা পালঙ্কও আছে। প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের জন্য এখানে বিশাল আকারের দুটি জানালাও ছিল দেখা যাচ্ছে, যা নতুন করে বন্ধ করা হয়েছে। আয়নাঘর যদি এরকম হয় তবে এখানে জনগণ তো মাসিক 1,500 টাকা দিয়ে ভাড়া থাকতেও লাইন দিবে। এটি দেখুন বাথরুম, কি বিলাসবহুল, অথচ গামছা আজমি বলল এক গামছায় সে 8 বছর পানি মুছেছে তার চোখের। আর এখানে তো আমি দেখি ব্র্যান্ড নিউ তোয়ালেরও ব্যবস্থা আছে, বালতি মগ কি নেই এখানে। একজন বলেছিল যে রুমে সে ছিল সেখানে নাকি একটু সোজা হয়ে শুলে পা গিয়ে কমোডে লাগতো, অথচ এখানে দেখেন কি বিশাল কারবার, সম্পূর্ণ সেপারেট একটি বাথরুম আমরা দেখতে পাচ্ছি। এবার আরেকটি ছবি দেখি, এই ছবিটাতে দেখেন রান্নার জন্য বস্তা ভরা পেঁয়াজেরও সুব্যবস্থা আছে। আয়নাঘর থেকে যারা সামনে এসেছে সেজন্যই হয়তো আমরা তাদেরকে দেখেছি, তাদের সকলের স্বাস্থ্য মাশাআল্লাহ, যেভাবে তারা বর্ণনা করেছে তারা অমানবিক নির্যাতনের মধ্যে ছিল, সেরকম কোনো ধরনের চিহ্ন আমরা তাদের চোখে মুখে বা স্বাস্থ্যে দেখতে পাইনি। এই ছবিটা দেখেন, এই যদি হয় লকআপের নিরাপত্তা ব্যবস্থা, তাহলে তো গ্রামের যে মফিজ চোরা আছে না, সেও তো এই তালা খুলে ভাগবে ভাই। আয়নাঘরের তালার চারপাশের যে বিশাল জায়গা জুড়ে এই লোহার অংশটা থাকার কথা, যে লোহার অংশটা এখানে দেখতে পাচ্ছি, এই লোহার অংশটা বিশাল জায়গা জুড়ে থাকার কথা, যাতে করে বন্দি বা আসামি যেন তালাটা হাতে ধরতে না পারে। তো হাত উপর দিয়ে দিয়েই খুব সহজেই সে তালাটি ধরে বেরিয়ে যেতে পারে। যতটুকু আমি বিভিন্ন সময় জেনেছি, তারা এক ধরনের বিজ্ঞানী হয়ে যায় কি করে তালা ভাঙতে হয় বা কি করে আসলে বেরিয়ে যেতে হয়। কি তামাশা দেখেন এখানে। এই কক্ষটা দেখেন, এখানে নতুন করে রং করা হয়েছে, রং এখনো শুকায়নি, গোলাপি রঙের চমৎকার রং করা হয়েছে, আইসুদিং একটি কালার, রং এখনো শুকায়নি। 6 মাস পেরিয়ে গেলেও যারা এই কাজে এত গাফিলতি করেছে, যারা এখনো রংটা শুকানোর পর্যন্ত সময় পায়নি, তাদেরকে এই সেট তৈরির সাথে যারা জড়িত ছিল তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। আহা, কি হৃদয় বিদারক দৃশ্য। আসিফ বলেছিল এই দেয়াল নেড়ে সে নাকি বুঝতে পেরেছে এই রুমেই সে ছিল। দেয়ালের ভেতর এমনটি বানানোর কি উদ্দেশ্য বলেন? উদ্দেশ্য হচ্ছে এটিকে শুধু সাউন্ড প্রুফ করা। কিন্তু ভাই, আপনার মাথার উপর যে সুবিশাল ভেন্টিলেটরটি আছে সেটির কি হবে? এই ছিদ্র দিয়ে তো শুধু শব্দ না, আস্তা মানুষ চলাচল করতে পারার কথা। আমরা জানি যে যেই ছিদ্র দিয়ে নাকি মানুষের মাথা ঢোকে সেদিক দিয়ে নাকি একজন মানুষ বেরিয়ে যেতে পারে। তো এই ছিদ্র দিয়ে তো এরকম আপনার মতো স্বাস্থ্যের আরো 2-1 বেরিয়ে যাওয়ার কথা। এখানে কতগুলো সারিবদ্ধ এক্সস্ট ফ্যান আছে। ভাই, এরকম ফ্যান আর তার থাকলে বন্দিরা হয় কারেন্ট শক নিয়ে আত্মহত্যা করবে, নয়তো তার ছিঁড়ে ফাঁসি নিয়ে জীবন শেষ করে দিবে। এই ছবি দেখে মনে হচ্ছে কোনো গার্মেন্টসের ছবি। এরপরে আরো কিছু ছবি দেখি, এগুলো কি? এই ছবি দ্বারা কি প্রমাণিত হয় যে এটা কি কোনো আয়নাঘর? ইটের দেয়াল, পটকা, এগুলো কি? এগুলো তো যে কোনো গার্মেন্টসের পেছনে গেলেই আপনি, বা যে কোনো বস্তির পেছনে গেলে আপনি এই ধরনের অসংখ্য জিনিস সেখানে পড়ে থাকতে দেখবেন, দলা পাকিয়ে থাকতে দেখবেন। যাই হোক ভাই ফারুকি, স্ক্রিপ্ট এবং সেট দেখে আমার অভিমত হলো এই আয়নাঘরকে আমরা চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানা যাচ্ছে সারা দেশে নাকি 700 বা তারও বেশি, 800 হতে পারে, তারা নাকি আয়নাঘর আছে, তারা জানতে পেরেছে এবং তারা সবগুলো খুঁজে বের করবে। আচ্ছা, মাত্র 3টি আয়নাঘর খুঁজে বের করতে যাদের 6 মাস লাগলো, বা তৈরি করতে যাদের 6 মাস লাগলো, আরো 700 বা 800 আয়নাঘর যদি তারা তৈরি করতে যায়, তাহলে কত দিন লাগতে পারে? দর্শক, আপনারা একটু হিসাব করে বের করবেন প্লিজ। আর এই 700 আয়নাঘরে বন্দি আসলে কত হাজার বা লক্ষ জন, এবং তারাই বা কোথায় আছে? কেন তাদের আত্মীয় স্বজনরা সামনে আসছে না? কেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে না? আর এই যে ডিজিএফআই বা র্যাব, তারাই বা কেন জানাচ্ছে না কোথায় এগুলো আছে? এখন তো আপনাদের পছন্দের লোক আছে সকল বাহিনীতে, তাদেরকে জিজ্ঞাসা করুন। জনগণ জানতে চায়
নাকি সেই আয়নাঘরে আপনারা 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যে 600 বা ততোধিক যে নেতাকর্মী সেনা আশ্রয়ে ছিল বলে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছিলেন, তাদেরকে সেখানে বন্ধ করেছেন বলে আজ আপনাদের নতুন কোনো সেট তৈরি করতে হচ্ছে? সবশেষে বলবো, নাটক বন্ধ করুন। আইন শৃঙ্খলা বাহিনীদের যে সিক্রেট সেল থাকে সেটিকে নিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করা বন্ধ করুন। যেই সিস্টেম যুগে যুগে বিভিন্ন আমলেই ছিল সেটির জন্য যদি আঙুল তুলতে হয়, তবে শুধু আওয়ামী লীগ কেন, এ যাবৎ যত দল মত সরকার এসেছিল সকলকে এর জন্য দায় নিতে হবে। ভালো থাকবেন।